জওহরলাল নেহরু যখন পদত্যাগ করেছিলেন তিনি এইভাবে বাড়ি গেছিলেন, নরেন্দ্র মোদী পদত্যাগ করেছিলেন খাল দিয়ে জাঙ্গিয়া পড়ে দৌড়িয়েছিলেন। এটাও দেখাবে, এটাও একটা রেকর্ড। তো নরেন্দ্র মোদী কি তার জামা প্যান্টটা কন্ট্রোল করুক, গাড়ি কন্ট্রোল করতে হবে না, ওর জামা প্যান্ট পোশাকের কন্ট্রোলটা করুক। তাহলেই দেখবেন দেশের মানুষের জন্য তেলের, মানুষ স্বাধীনভাবে বাস করবে, এটা ভারতবর্ষ, সেখানে কন্ট্রোলিং ও করবে আর মানুষ সেটা মেনে নেবে, কারণ মানুষকে নিতে হবে, মানুষকে এই কথা বলতে হবে যে প্রধানমন্ত্রী জামা প্যান্ট পরার কন্ট্রোলিংটা করুক আগে। উনি এই 14 বছরে যত টাকার মানে কস্টিউম ব্যবহার করে ফেলেছেন, যত টাকার, সেই টাকাটা কোথায়? ওই টাকাটা কোথায়? সেটা সরকারি হোক আর ওরই হোক। উনি তো আজকে আমার কন্ট্রোলিং করছে, আমি কতটা তেল নিতে পারবো বলে দিচ্ছে, তাহলে উনি কোন জামা প্যান্ট পরবে এটা আমি বলতে পারবো না। বলছি আজকে আমার যেটা প্রথম প্রশ্ন বা আলোচনা বলতে পারেন, যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন 1 মাস 3 দিন হয়েছে, খাতায় কলমে 9 তারিখে হয়েছিল গত মাসের, তো সেই হিসাবে 1 মাস 3 দিনের মতন হয়েছে। তো এই সময়ের মধ্যে যে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন শুভেন্দু অধিকারী, তাতে আপনি কতটা খুশি বা অখুশি? দেখুন, এই 1 মাস 3 দিন আপনার হিসাবে বা আপনি যে দেখালেন, এই 1 মাস 3 দিনে উনি কী কী সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় সাধারণ মানুষ ভালো করে জানে না। কারণ এত ওই চোর ধরাধরির ব্যাপারটা চলছে, এতটা মানুষ তাতে উৎসাহিত এবং ব্যস্ত যে কবে কাকে ডিম মারলো, কবে কাকে চোর বলে ডাকলো, কে কার পিছনে চোর বলে চেঁচালো, কার পিছনে ইডি গেল, কার পিছনে পুলিশ গেল, এই নিয়ে মানুষ এত বেশি ব্যস্ত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত রাজ্যের জন্য নিচ্ছেন সেইটা মনে হয় না এখনও কেউ ভালো করে জানে। আমিও টোটাল ভালো করে জানি না উনি টোটাল রাজ্যের জন্য কী কী সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সব মানুষ যেটা জানে সেটা হচ্ছে তেলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, গাড়ির তেলের দাম যে বেড়ে গেছে এটা সবাই জানে, কিন্তু উনি কটা সিদ্ধান্ত নিয়েছে আমি বলছি, আপনি অন ওয়ে চলতে চলতে 50টা লোককে জিজ্ঞাসা করুন যে 1 মাস এই 3 দিনের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য কী কী নিয়েছেন, আমার বিশ্বাস কেউ বলতে পারবে না। কিন্তু সবাইকে জিজ্ঞেস করুন যে তেলের দাম বেড়েছে আপনি জানেন, সবাই একবারেই হ্যাঁ বলবে। তো এটাই হচ্ছে এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বলতে পারেন নতুন সিদ্ধান্ত, এটাই যে উনি কি সিদ্ধান্ত নেবেন রাজ্য জানতেই পারবে না। বলছি একটা সিদ্ধান্ত এসছে যেটা হচ্ছে তেলের ওপরে, এই আপনার যে পেট্রোল ডিজেল যেগুলো দিয়ে গাড়ি চালান আর কি, সেই তেল নাকি এবার থেকে কন্ট্রোল করে দেওয়া হবে। তো কন্ট্রোলটা কিভাবে হবে? অনেকে বলছে আধার কার্ড দেখিয়ে কি এবার তেল নিতে হবে, যেহেতু তেলের যোগানই কম হচ্ছে, পেট্রোলের ওপরে বোম ছুড়ে 3 জন মরে যাচ্ছে, সমস্ত ব্যাপার স্যাপার চলছে, তাই এটা কেন্দ্রীয় সরকার নাকি এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন যে তেল কন্ট্রোল হয়ে যাবে। আসলে ইথানল বলে একটা প্রোডাক্ট আছে, ইথানলের একটা ব্যবহার হয়, সেটা তেলে অলরেডি হচ্ছে। আমাদের কোনো রাজ্যে হয়তো অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে তেলের দামকে কমানো হয়েছে, ইথানলের পার্সেন্টেজটা বাড়িয়ে দিয়ে 80 থেকে 85% ইথানল ব্যবহার করা হচ্ছে। সেই তেলটার দামটা কম হচ্ছে এবং এই ইথানলের কোম্পানিটা কিন্তু আমাদের একজন খুব বড় দেশপ্রেমিক কোনো নেতার, দেখবেন আপনি ভালো করে খবর নিয়ে, কোনো দেশপ্রেমিক নেতার। এই ইথানলটা ব্যবহার করলে কী হবে, গাড়িগুলো নষ্ট হয়ে যাবে, একটা সার্টেন টাইমের পরে গাড়িগুলো আর থাকবে না। তো আর তেলের কন্ট্রোলটা করা হবে বলতে এটা মানুষের, দেখুন মানুষ রায় দিয়েই সরকারটাকে তৈরি করেছে, তো ও এখন যা করবে মানুষকে মেনে নিতে হবে, যে কন্ট্রোলই করবে সেই কন্ট্রোলটা মেনে নিতে হবে। এখন তো কেউ প্রধানমন্ত্রীর জামা প্যান্ট পরার কন্ট্রোলিং এখনও করা হয়েছে কি, যে প্রধানমন্ত্রীর জামা প্যান্টের কন্ট্রোল হোক? আমাদের দেশের লাল বাহাদুর শাস্ত্রীর এরকম একটা কথা আছে, প্রবাদ আছে, মানুষ জানেন যে লাল বাহাদুর শাস্ত্রী যে ধুতি বা যে ওয়্যারটা পরে উনি ড্রেস আপটায় থাকতেন, ওই ড্রেস আপটা যতক্ষণ না ছিঁড়ে যেত ততক্ষণই উনি ওটা ওভাবেই পরতেন, এবং ছিঁড়ে গেলে নাকি তার থেকে কিছু অংশ কেটে নিয়ে উনি রুমাল বা অন্যভাবে ব্যবহারও করতেন। উনি এরকম একটা মানুষ ছিলেন, হ্যাঁ, আমাদের দেশেরই প্রধানমন্ত্রী। তো উনি কিন্তু ওই যে আপনি যেটা বলছেন বেঁধে দেওয়ার জায়গাটা, উনি কিন্তু নিজেকে বেঁধে ফেলেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। তো নরেন্দ্র মোদী কি তার জামা প্যান্টটা কন্ট্রোল করুক, গাড়ি কন্ট্রোল করতে হবে না, ওর জামা প্যান্ট পোশাকের কন্ট্রোলটা করুক। তাহলেই দেখবেন দেশের মানুষের জন্য তেলের, মানুষ স্বাধীনভাবে বাস করবে, এটা ভারতবর্ষ, সেখানে কন্ট্রোলিং ও করবে আর মানুষ সেটা মেনে নেবে, কারণ মানুষকে নিতে হবে, মানুষকে এই কথা বলতে হবে যে প্রধানমন্ত্রী জামা প্যান্ট পরার কন্ট্রোলিংটা করুক আগে। উনি এই 14 বছরে যত টাকার কস্টিউম ব্যবহার করে ফেলেছেন, যত টাকার, সেই টাকাটা কোথায়? ওই টাকাটা কোথায়? সেটা সরকারি হোক আর ওরই হোক। উনি তো আজকে আমার কন্ট্রোলিং করছে, আমি কতটা তেল নিতে পারবো বলে দিচ্ছে, তাহলে উনি কোন জামা প্যান্ট পরবে এটা আমি বলতে পারবো না।
কিন্তু সাধারণ মানুষই তো চাইছে ওনাকে, এবং চাইছে শুধু নয়, কে বলেছে আপনাকে সাধারণ মানুষ চাইছে? আজকে মানে উনি রেকর্ড করেছেন জওহরলাল নেহরুর থেকেও বেশি দিন প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষে। আরে উনি রেকর্ড তো লাদেন অনেক বড় রেকর্ড করেছে। লাদেন প্যান্টাগন হোয়াইট হাউসে ধাক্কা মেরে দিয়েছে। এই রেকর্ড কি নরেন্দ্র মোদী করতে পেরেছে? তো সেই রেকর্ড তো ওয়ার্ল্ড জানে যে লাদেন কত বড় একজন টেররিস্ট, এবং উনি সঙ্গে সঙ্গে কিন্তু একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার না ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিলেন। তো এই যে মানুষটা জানে, ওই মানুষটা ওটা করেছে। তো এই যে এত বছর উনি রেকর্ড করেছেন প্রধানমন্ত্রীত্বের, এটা কিভাবে করলেন এটারও তো পরীক্ষা হবে, একটা টেস্ট হবে। তো সেই টেস্টটা তো এখনো সময় আসেনি। এখন নিজে জোর করে আমি বিশ্বগুরু, আমি এতদিনের রেকর্ড করলাম, এগুলো তো নিজে নিজে করে নেওয়া যায়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতো ও কী কী প্রাইজ নেবে, ও কত সাহিত্য পুরস্কার একা একা ঠিক করে নিয়েছিল না। তা অ্যাজ ইট ইজ, তো আমরা তো দেখছি অ্যাজ ইট ইজ জিনিস। নরেন্দ্র মোদী কেন্দ্রে যেটা করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যেটা করে গেছেন, তো অ্যাজ ইট ইজই কেন্দ্রে হচ্ছে। এবার কেন্দ্র আজকে মমতা কিন্তু হারতেন না, মমতাকে কিন্তু নরেন্দ্র মোদী হারাতে 2.5 লক্ষের বেশি সেন্ট্রাল ফোর্স এনেছেন। বিদেশে মারপিটে বোধহয় 50 লাখ না কতটা আমি শুনেছি আমেরিকা পাঠিয়েছিল সোলজার, আর এখানে 2.5 লক্ষ রাজ্যে পাঠিয়েছিল কেন্দ্র। তাহলে চিন্তা করুন নরেন্দ্র মোদীর ওই যত দিনের রেকর্ড বলছে, রেকর্ডটার আসল গোড়ার গল্পটা কী। আর সেই সৈন্যরা কিন্তু আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছে, তাদের অনেক সমস্যা হচ্ছে, তাদের সম্মান, তাদের পয়সা, তাদের স্ট্যাটাস, তাদের সমস্ত কিছুতে কিন্তু বাধা দিচ্ছে এই সরকারটা। কারণ এই সরকারটা দেশের প্রয়োজনে দেশ বেচে দিয়ে নিজেদের ছেলে মেয়েকে বড় করে দিচ্ছে, এটা মানুষ বুঝে গেছে। এবার শুধু বই প্রকাশের সময় ওনার রেকর্ড টেকর্ড সব ছাড়িয়ে যাবে, আমার দেশের মানুষও দেখবে নেপালের মতন জাঙ্গিয়াপুরে প্রধানমন্ত্রী দৌড়াচ্ছে, এটার দিন কিন্তু খুব সামনে। তো রেকর্ড এটাও হবে। ওই যে বলছেন যে এত দিনের রেকর্ড থাকলো, ও তখনও রেকর্ডে দেখাবে যে জওহরলাল নেহরু যখন পদত্যাগ করেছিলেন তিনি এইভাবে বাড়ি গেছিলেন, নরেন্দ্র মোদী পদত্যাগ করেছিলেন খাল দিয়ে জাঙ্গিয়াপুরে দৌড়িয়েছিলেন, এটাও দেখাবে, এটাও একটা রেকর্ড হবে। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, শুধু সময়ের অপেক্ষা। বলছি রাজ্যে আমরা দেখছি যে রেকর্ড হবে, হকার উচ্ছেদ হচ্ছে, এবং প্রচুর মানুষ বলছেন যে হকাররা বড় লোক, একাংশ হকারদের অনেকেই বেশিরভাগই বড় লোক, তারা ইচ্ছাকৃতভাবে হকারে করছেন। তো এইটাকে আপনি কীভাবে দেখছেন? মানে হকার উচ্ছেদ হওয়া উচিত, যদিও কলকাতা হাইকোর্ট আজকে বলে দিয়েছে যে স্থগিতাদেশ দিয়েছে, এখন হকার উচ্ছেদ করা যাবে না যতক্ষণ না পুনর্বাসন নিয়ে কথাবার্তা হয়। মানে আপনার মতামত কি, হকার উচ্ছেদ হওয়া উচিত? ওরা কি বড় লোক সত্যি সত্যি? আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে না যে কাকুলি দোস্তিয়ার একজন হকার? এটা আপনার মনে হচ্ছে না? উনি এতদিন তৃণমূলের হকারি করেছেন, উনি 50 বছর মানে তৃণমূলের হয়ে হকারি করেছেন, এবার গেরুয়া রঙে হকারি করবে, সেটা মানুষ বুঝতে পারছে। তো যারা যারা সবুজে হকারি করার পরে এবার গেরুয়াতে হকারি করছে, এই আমাদেরই কলকাতা হাইকোর্টের আইনজীবী আছেন কৌস্তব বাগচি, উনি কংগ্রেসের থেকে হকারি করেছেন, তারপর তৃণমূলের হকারি করেছেন, তারপরে গিয়ে বিজেপির হকারি করছেন, তাই না? তা এগুলো তো হকারি করা। তা এগুলো কি হকারি নয়? যারা রাস্তায় বসে বা স্টেশনে বসে কোনো দ্রব্য বিক্রি করছে, যেমন তারা হকার, যেমন যদি হকার হয়, তাহলে যারা মাইন্ডকে বিক্রি করছে, সোশ্যাল গেম খেলছে, যারা সোশ্যাল মানে স্ট্যাটাস বা পজিশানকে বিক্রি করা কেনা খেলা খেলছে, তারা কি হকার নয়? এটা তাকে জানতে হবে। সজল ঘোষ নিজেও তো হকার, সজল ঘোষ তো বহু হকারি করেছে, সেই কথা তো ওই সিপিএমের কে একজন বলে দিয়েছে অলরেডি। তো এরা তো সবাই হকার। তো শুভেন্দু নিজেও তো হকার, সেই যে করলে শুভেন্দুও তো হকার। এবার হকার উচ্ছেদ হওয়া উচিত কিনা ওদেরই জিজ্ঞেস করুন, এইভাবে জিজ্ঞেস করুন যে ভাই এখন বিজেপি চলে যাওয়ার পরে তোরা কোন দল করবি? এখন তোরা বলতে পারবি না। তোরা কিন্তু 4 তারিখের আগে সবাই তৃণমূল ছিলি, মানে মনে তৃণমূল ছিলি, বাইরে বিজেপি ছিলি হয়তো, বা বাইরে তৃণমূল ছিলি, ভেতরে বিজেপি ছিলি। যেই বিজেপি জিতে গেল, বাইরে বিজেপি চলে গেলি, ভেতরে তৃণমূল চলে গেল। তো একইভাবে কিন্তু একই গল্পটাই হবে। তো হকারিটা তো থেকেই যাচ্ছে। তো এই গরিব কয়েকটা মানুষকে এই আজকে রাজ্যের বা দেশের কি পরিস্থিতি হলো যে প্রত্যেকটা ব্যাপারে হাইকোর্টকে মাথা গলাতে হবে, তাকে একটা ডিসিশন দিতে হবে, নাহলে মানুষ মানবে না। এটা কেন হবে? তাহলে এটা কি সরকার হলো? যে সরকার এসেই প্রথমে হাইকোর্টের পদক্ষেপ নিতে হলো সরকারের বিরুদ্ধে, এটা তো সরকারের বিরুদ্ধে পদক্ষেপ হলো যে সরকার উচ্ছেদ করছে, তাকে আপাতত স্থগিত করা হলো যতক্ষণ না তাদের পুনর্বাসন হবে। এই যে বিবেচনাটা, এই বিবেচনাটা কি এই সুস্থ বুদ্ধি সম্পন্ন যারা নিজেদেরকে বলে সেই সরকারের ছিল না? না হয়নি। আসলে এই সরকারটার নিজস্ব চিন্তায় তো অর্থনীতি কিছু নেই, সমাজনীতি কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই। এটা গাঁওড়া সরকার, বোঝেন? এটা একটা গাঁওড়া সরকার।
তো এই সরকারের তো এরা পুরোটাই একটা হকার সরকার। এই আরএসএস কিন্তু ইংরেজের কাছ থেকে হকারি করে এখানে আরএসএস দলটা তৈরি করেছে। আপনি ভালো করে ইতিহাস ঘেঁটে আসুন, গল্পটা একই। আরএসএসও হকারি করে আরএসএস, তা এদের হকারিটাই মূল মন্ত্র। আপনি হকারিটাকে এখন স্টেশনের ওই মানুষগুলোর উপরে ঢেলে দিলে হবে না। উনি সজল ঘোষ ঠিকই বলেছে, হকারিরা বড় লোক, একদম উনি ঠিক বলছেন, কারণ ওনার দিকেই তাকান না, ওনার দিকেই তাকান। হকার বড় লোক কিনে উনিই বলে দেবে, উনিও তো হকার। তো উনি আগে কিসে কি কোন কোন পার্টির প্রোডাক্ট বেচত বলুক, বলুক না, অন ক্যামেরায় আসুক সামনাসামনি, উনি কখন কোন প্রোডাক্ট বেচেছে আমি বলে দেবো। উনি কখন কোন প্রোডাক্টের সেলসম্যান ছিল এটা আমি বলে দিতে পারবো, উনি হয়তো ভুলে গেছেন। তো তাহলে তো উনিও হকার। তো এখানে হকার উচ্ছেদ ব্যাপারটা কোনো প্রসঙ্গ নয়। এখানে হচ্ছে সমাজটা সমাজের জায়গায় হয়নি, সমাজটা বিভ্রান্ত হয়েছে, সমাজটা আরও বিভ্রান্তির দিকে যাচ্ছে। এই সরকার যে কটা ডিসিশন নিচ্ছে, প্রত্যেকটা ডিসিশন সমাজকে শুধুমাত্র বিভেদ করে রাখার একটা সিদ্ধান্ত। আপনি এখন দেখবেন মাঝে মাঝেই বাংলাদেশ থেকে হিন্দুদের অত্যাচারের ভিডিও আসে, পাবেন আপনারা। এটা একটা ম্যাজিক, এটা করানো হয়, এটা করিয়ে উত্তপ্ত করে রাখা হয়। এরা চাইছে এইটুকু রাজনীতি, এরা রাজনীতিটাই বোঝে, এর বেশি কিচ্ছু এরা বোঝে না, এরা আর কিছু জানে না। বিজেপি রাজনীতিটা জানে, কি করে ভোট করতে হয় এটা জানে, এইটুকুই জানে, ওরা আর কিছু জানে না। এবং আমি বলছি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যে কটা কথা বলেছেন, উনি একটাও নিজের কথা বলেননি। ওনাকে যা ওপর মহল থেকে বলে দেওয়া হয়েছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী যা বলে দিয়েছে উনি এখানে তাই বলেছেন। আর ওনার সঙ্গে বা পাশে যেগুলো আছে ওনাদের নিয়ে বলা উচিত না। আমার মনে হয়, আমার না দেখতে ভালো, না যোগ্যতা বেশি, কিন্তু আমার থেকেও যোগ্যতা ওদের কম। আমি তবুও একটা যোগ্যতা রাখি, একটা জায়গায় একটা নিজের যোগ্যতায় কাজ করি বা কিছু একটা করি। এবং ওনার সঙ্গে যারা আছেন তাদের যোগ্যতা নিয়ে কথা বলতে গেলে তোলপাড় হয়ে যাবে। বিধানসভাটা এখন কি বলবো, হকারদেরই জায়গা বলে মনে হবে। আপনি ভালো করে যাবেন, দেখবেন ওরা ভালো করে, যারা বিধায়ক হয়েছেন ভালো করে সেজে না আসলে হকারেরই মতন দেখতে হবে সব কটাতে।